সবাইকে নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ আবুল হোসেন, প্রভাষক ব্যবস্থাপনা। গত ক্লাসে আলোচনা করেছিলাম ব্যবসা আইনগত দিক এবং ব্যবসা উদ্যোগ অধ্যায়ের প্রশ্ন প্যাটার্ন নিয়ে। আজকে আলোচনা করব রাষ্ট্রীয় ব্যবসার কোশ্চেন প্যাটার্ন নিয়ে। আমরা যখনই পরীক্ষা হলে কোনো প্রশ্ন পাবো, আমাদের একটু খেয়াল করতে হবে যে কোশ্চেনগুলো আগে একটু খেয়াল করতে হবে। আমাদেরকে উদ্দীপকের আগে কোশ্চেনগুলো একটু দেখতে হবে। আমাদেরকে 7টা কোশ্চেন অ্যান্সার করতে হবে 11টা কোশ্চেন থেকে। সেক্ষেত্রে যেটা করতে হবে যে আমি গত ক্লাসে বলেছিলাম যে ক এবং খ এই দুইটা কোশ্চেন প্রায় বই থেকেই আসে, হুবহু বলা চলে। কিছুটা হয়তো ডিফারেন্স থাকে অনেক ক্ষেত্রে খ নাম্বারটা, কিন্তু বাকিটা প্রায় সেমই থাকে। তো সেক্ষেত্রে আমরা কোশ্চেন পাওয়ার পর আগে ডিসিশন নিয়ে নিব না যে আমি এই কোশ্চেনগুলো দেবো। আমরা প্রথমে পড়বো কোশ্চেন, উদ্দীপক পরে পড়বো, আগে কোশ্চেনগুলো খেয়াল করবো যে কোন কোন কোশ্চেনগুলো আমাদের কমন পড়ছে। দেখা গেল যে এক্ষেত্রে আমরা বিশেষ করে ক খ কোশ্চেনগুলো খেয়াল করব প্রতিটা ক্ষেত্রেই, যে কোন কোন কোশ্চেনের ক খ কোশ্চেনটা আমরা পারতেছি। দেন আমরা সেই মোতাবেক প্রশ্ন দাগিয়ে ফেলবো যে কোন 7টা আমরা অ্যান্সার করব, আর যেটা সবচেয়ে ভালো পারবো সেটা আগে অ্যান্সার করব। তো এক্ষেত্রে আজকে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব এটা রাষ্ট্রীয় ব্যবসার। তো রাষ্ট্রীয় ব্যবসার কোশ্চেন পাওয়ার পর আমরা উদ্দীপকটা না পড়ে প্রশ্নে চলে যাব। প্রশ্ন দেখব পড়ে যে ক খ আমরা এটা পারি কিনা। কারণ উদ্দীপকটা আমি পড়লাম, আবার কোশ্চেন পড়লাম, আবার কোশ্চেন পড়ার পর আবার উদ্দীপক পড়া লাগবে। তার মানে এখানে আমার কিছু সময় নষ্ট হবে। ওই সময়টা যাতে নষ্ট না হয় এই জন্য আমরা প্রথমে কোশ্চেন গুলো আগে পড়ব। দেন গ নাম্বার এবং গ নাম্বার কোশ্চেনে যখন আমরা কাজ করতে যাব তখন উদ্দীপকের পড়ার দরকার হবে, তখন উদ্দীপকটা আমরা পড়ব। আর যখনই আমরা উদ্দীপকটা পড়ব আমরা খেয়াল করব যে এটা প্রতিটা লাইনে যে কি বোঝাতে যাচ্ছে বা বলতে যাচ্ছে। আজকে যে কোশ্চেনটা নিয়ে কথা বলবো এই কোশ্চেনটা যশোর বোর্ডে 2019 সালে আসছে। গত কোশ্চেনটাও বোর্ডেরই ছিল। তো আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই। ক নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা কিভাবে গঠিত হয়। রাষ্ট্রীয় ব্যবসা কিভাবে গঠিত হয়? আমরা সবাই কম বেশি জানি যে রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে। তো রাষ্ট্রীয় ব্যবসা কিভাবে গঠিত হয় এটাও হয়তো অনেকের আইডিয়া আছে বা অনেকে জানে, আবার অনেকে জানে না। রাষ্ট্রীয় ব্যবসাটা আসলে রাষ্ট্র কর্তৃক গঠিত হয়, তো যার কারণে রাষ্ট্রীয় ব্যবসাটা জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে গঠন হওয়া লাগে। তো এটা যেহেতু মার্ক 1, তো আমরা এটা নিয়ে বিস্তারিত তেমন কোনো কথা লিখবো না। আমাদের অ্যান্সার করার সময় খেয়াল রাখতে হবে যে আমি যে কোশ্চেনটা অ্যান্সার করতেছি এই কোশ্চেনটা মার্ক কত, মার্কের উপর বেস করে আমার লেখার পরিধিটা ডিপেন্ড করবে। তো রাষ্ট্রীয় ব্যবসা কিভাবে গঠিত হয়, যেহেতু এটা 1 মার্ক, আমরা চেষ্টা করবো 1-2 লাইনের মধ্যে এটা শেষ করে দেওয়ার জন্য। তো রাষ্ট্রীয় ব্যবসা কিভাবে গঠিত হয়? জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসা গঠিত হয়। তো এটার অ্যান্সার শেষ। এখন আমরা চলে যাবো 2 নাম্বার, এই খ নাম্বার কোশ্চেন অ্যান্সারে। খ নাম্বার কোশ্চেনে কি বলছে? জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা সমূহ কেন রাষ্ট্রের অধীনে থাকা উচিত? জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট কথাটা একটু খেয়াল করতে হবে। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা সমূহ কেন রাষ্ট্রের অধীনে থাকা উচিত? এখানে যেহেতু 2 মার্ক, তো এখানে আমার কোশ্চেনটা একটু ক নাম্বার চেয়ে একটু বড় হতে হবে। তো যেহেতু একটু বড় হতে হবে সেক্ষেত্রে আমরা কি করব, যে রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে সেটা প্রথম প্যারার মধ্যে লিখব। তারপরে রাষ্ট্রীয় ব্যবসার
যে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট সেটা আগে তুলে ধরবো। দেন আমরা কেন থাকা উচিত রাষ্ট্র অধীনে এটা নিয়ে একটু 3 নাম্বার বা ওই 2 নাম্বার প্যারার মধ্যেই আলোচনা করব। তো জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসাসমূহ কেন রাষ্ট্রীয় অধীনে থাকা উচিত, এক্ষেত্রে প্রথমে আমরা রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে এটা আগে তুলে ধরবো প্রথম প্যারাতে। রাষ্ট্রীয় মালিকানায় ঘটিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত বা পরবর্তীতে জাতীয়করণকৃত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। এখানে আমি রাষ্ট্রীয় ব্যবসা অধ্যায়ের মধ্যে আলোচনা করার সময় বলেছিলাম যে রাষ্ট্রীয় ব্যবসা যখন আমরা ডেফিনিশনটা দিব, অবশ্যই আমাদেরকে ঘটিত, পরিচালিত, নিয়ন্ত্রিত এই যে একটা সিকোয়েন্স, এটা মেনটেন করতে হবে। যে কোনো ব্যবসায়ী কিন্তু প্রথমে গঠন করতে হবে, দেন আপনাকে পরিচালনা, তারপরে হচ্ছে নিয়ন্ত্রণের প্রশ্ন আসবে। অনেকেই দেখা যায় পরীক্ষা হলে ঘটিত, নিয়ন্ত্রিত, পরিচালিত মানে সিকোয়েন্সটা মেনটেন করে না। এটা না করলে কোশ্চেনে মার্ক আসবে না, অ্যান্সারে মার্ক আসবে না। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে। যারা ভালো মার্ক পরীক্ষা হলে আশা করি তাদেরকে অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে ডেফিনেশনের যে সিকোয়েন্সটা, কর্ম সিকোয়েন্সটা, কাজের ধারাটা আমাদেরকে খেয়াল রেখে অ্যান্সার করতে হবে। তো প্রথমে আমরা লিখবো রাষ্ট্রীয় ব্যবসাটা কাকে বলে। রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে, সেক্ষেত্রে রাষ্ট্রীয় মালিকানায় ঘটিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত বা পরবর্তীতে জাতীয়করণকৃত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। দেন আমরা রাষ্ট্রীয় ব্যবসার মানে যে স্বার্থ, সেই স্বার্থ, জাতীয় যে স্বার্থটা এটা কি, এটা একটু দেখলেন এর মধ্যে লিখবো, যেহেতু প্রশ্নটা হচ্ছে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে। সুতরাং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট কাকে বলে এই জিনিসটা একটু হালকা কনসেপ্ট আমরা এখানে পরীক্ষা হলে শেয়ার করার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমরা লিখে নিব যে দেশ ও দেশের মানুষের স্বার্থকে জাতীয় স্বার্থ বলে। যেহেতু এখানে বলা হচ্ছে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট, আমি আগেই বলেছি যে আমাদের কোশ্চেনটা আগে খেয়াল করতে হবে। কোশ্চেনে যে যে ব্যাপার নিয়ে কথা বলবে সেই ব্যাপারগুলো নিয়েই আমি আমার পরীক্ষার অ্যান্সার শিটে স্টেপ বাই স্টেপ লেখার চেষ্টা করব। প্রথমে বলা হচ্ছে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট। তো জাতীয় স্বার্থটা কি সেটাকে আমাদেরকে তুলে ধরতে হবে। দেশ ও দেশের মানুষের স্বার্থকে জাতীয় স্বার্থ বলে। দেন ব্যবসা কেন রাষ্ট্রীয় অধীনে থাকা উচিত এটা নিয়ে একটু আলোচনা করব। যে জাতীয় স্বার্থ সুরক্ষা যে কোনো দেশের সরকারের কিন্তু প্রধান কর্তব্য। এখন সরকারের প্রধান কর্তব্য হচ্ছে জাতীয় স্বার্থ সুরক্ষা করা। এখন সে যদি জাতীয় স্বার্থ সুরক্ষাই না করতে পারে বা না করে, তাহলে তো দেশের সরকারের থাকারই কোনো প্রয়োজন নাই। তো বেসরকারি খাত বা বিদেশি প্রতিষ্ঠানের উপর সবকিছু ছেড়ে দেওয়া হলে তা তো ক্ষেত্রে বিশেষে দেখা যাবে যে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সম্পদ পর্যাপ্ত নয়, তারপর বহুজাতিক বিদেশি কোম্পানিগুলো গ্যাস কূপ খননের ক্ষেত্রে বিদেশে গ্যাস রপ্তানি সুযোগ প্রত্যাশা করে। এখন এতে সেখানকার মানুষ কিভাবে কি মানে কি হবে, এটা কিন্তু ওই বিদেশি যে কোম্পানিগুলো আছে তাদের কিন্তু বিবেচ্য বিষয় না। তারা চিন্তা করবে যে আমাদের রপ্তানি করে কি পরিমাণ সুযোগ আমরা নিতে পারলাম। তো তারা আমাদেরকে এই সম্পদ থেকে খুবই নগণ্য পরিমাণ ভাগ দিতে চাবে। তারপরে এই ধরনের অবস্থা জাতীয় স্বার্থ ব্যবসাগুলো রাষ্ট্রীয় থাকলে দেখা যাবে দেশ উপকৃত হবে না। যদি আমরা এই রাষ্ট্রীয় অধীনে থাকলে উপকৃত হবে, কিন্তু যদি বিদেশি কোনো বহুজাতিক কোম্পানির কাছে থাকে তাহলে কিন্তু উপজাতিক মানে জাতীয় উপকৃত হবে না। শুধু এটাই না, আরো অনেক রাষ্ট্রীয় ব্যবসা আছে যেগুলো দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যদি বহুজাতিক কোনো কোম্পানি বা বিদেশি কোনো কোম্পানিকে দেয়া হয়। দেখা গেল বাংলাদেশে অস্ত্রের কারখানা আছে, দেশীয় অস্ত্রের যে কারখানাগুলো থাকে বা মজুদের যে ইগুলো দায়িত্ব থাকে, এই অস্ত্রের কারখানা যদি বিদেশি কোম্পানির হাতে দেওয়া হয় তাহলে কি হবে। তারপরে বাংলাদেশের যে মুদ্রা ছাপানোর যে এটা যদি অন্য বহুজাতিক কোম্পানির কাছে দেওয়া হয় তাহলে কি হবে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো ইন্টারনালি যেগুলো করা যায়, তারপর কিছু কিছু যে ব্যাপারগুলো আছে যেগুলো টোটালি বহুজাতিক কোম্পানিদের হাতে তুলে দিলে দেখা যাবে তারা তাদের লাভের কথা চিন্তা করবে। তারা তাদের লাভের কথা চিন্তা করে এদেশের জনগণের স্বার্থ, এদেশের জনগণের কিসে উপকার হবে বা কিসে ভালো হবে, কিসে ক্ষতি হবে, এই জিনিসগুলো তারা খুব একটা চিন্তা করবে না বা বিবেচনা নিয়ে আসবেই না।
তো সেই জন্য বলা হচ্ছে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা সমূহ রাষ্ট্রের অধীনে থাকা উচিত। তো আমরা যখনই এই আলোচনাগুলো করব, তো লাস্ট যে প্যারাটা আমাদেরকে টানতে হবে কোশ্চেনের আলোকে, আমাদেরকে লাস্ট প্যারাটার ফিনিশিং টানতে হবে। আমরা তো প্যারা আকারে লিখবো, প্রথমে তো রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে লিখলাম, তারপর যেহেতু প্রশ্নের জাতীয় স্বার্থের প্রশ্নের ব্যাপার নিয়ে আসছে, জাতীয় স্বার্থ কাকে বলে এটা লিখলাম। দেন আমরা যেটা করব, যে জাতীয় স্বার্থ রিলেটেড যে ব্যবসাগুলো, এগুলো বহু বিদেশি কোম্পানিদের মানে রাষ্ট্রের অধীনে না থেকে অন্য কোম্পানির আন্ডারে বা বহুজাতিক কোম্পানির আন্ডারে চলে গেলে রাষ্ট্রের কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এই জিনিসটা আমাদেরকে তুলে ধরতে হবে। তুলে ধরার পরে যেহেতু এখানে বলছে চলে গেলে কি অসুবিধা, মানে থাকা উচিত কেন, তার মানে কি এটা চলে গেলে কি কি অসুবিধার সম্মুখীন হবে, সেই অসুবিধাটা এখানে তুলে ধরতে হবে। তুলে ধরার পরে লাস্টে আমরা ফিনিশিং টানতে হবে, এইভাবে বলতে হবে, পরিশেষে বলা যায় অথবা তাই বলা যায়, মানে এইভাবে একটা ওয়ার্ড একটা সেন্টেন্স লিখে দেন আমাদেরকে ফিনিশিং টানতে হবে প্রশ্নের আলোকে। পরিশেষে বলা যায় জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা সমূহ রাষ্ট্রের অধীনে না থাকলে রাষ্ট্রের জনগণের স্বার্থ বিঘ্নিত হবে, এইভাবে বলে মানে আমাদেরকে ফিনিশিং টানতে হবে। আর একটা কথা খেয়াল রাখতে হবে, যেহেতু এটা 2 মার্কের একটা কোশ্চেন অ্যান্সার, সো আমাদেরকে সেভাবেই কোশ্চেনের পরিধি বিবেচনা করতে হবে। মানে 1 মার্কের কোশ্চেনে আমি 2 লাইন লিখে শেষ করে দিলাম, 2 মার্কের কোশ্চেনে আমি চাইলেই 2 লাইন লিখে শেষ করতে পারবো না। এক্ষেত্রে কোশ্চেনের সাথে সিমিলার রেখে আমাকে যেরকম অ্যান্সারটা করতে হবে সেরকম স্টেপ বাই স্টেপ আমাকে অ্যান্সারগুলো তুলে ধরতে হবে কোশ্চেনের আলোকে। যেমন আমি এই ক্ষেত্রে খ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে বলছি যে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা সমূহ কেন রাষ্ট্রের অধীনে থাকা উচিত। তো এই ক্ষেত্রে যেমন প্রথমে আমি রাষ্ট্রীয় ব্যবসার ডেফিনিশনটা তুলে ধরলাম, তারপর জাতীয় স্বার্থ জিনিসটাকে এটা তুলে ধরলাম, কারণ আপনাকে যখন কোশ্চেনটা দেওয়া হয়েছে তখন আপনারই দায়িত্ব হলো কোশ্চেনের সম্পূর্ণ ব্যাপারটা বা কোশ্চেনের পুরো কনসেপ্টটাই একজন এক্সামিনারের কাছে ক্লিয়ার করে তুলে ধরা, যার জন্য স্টেপ বাই স্টেপ কোশ্চেনটার মানে সবকিছু প্যারা আকারে তুলে ধরার দায়িত্ব আপনার। তো এই ক্ষেত্রে প্রথমে আমরা রাষ্ট্রীয় ব্যবসার ডেফিনিশন দিলাম, দেন স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারটা দিলাম, দেন হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা যদি রাষ্ট্রের মালিকানায় না থাকে বা রাষ্ট্রের অধীনে না থাকে, রাষ্ট্রের অধীনে যদি জাতীয় স্বার্থ ব্যবসাগুলো না থাকে সেক্ষেত্রে কি কি সমস্যা হবে, মানে অসুবিধাগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। আমরা কোনোভাবেই যেন মানে রাষ্ট্রের অধীনে না থাকলে যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসাগুলো যে ক্ষতিকর হবে, এটা আলোচনা করার সময় যেন সুবিধাগুলো আবার তুলে না ধরি। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা চাচ্ছি জাতীয় রাষ্ট্র সংশ্লিষ্ট স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসাগুলো রাষ্ট্রের অধীনে থাকুক, সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অসুবিধাগুলো তুলে ধরতে হবে। সুবিধাগুলো তুলে ধরলে কিন্তু কোশ্চেনের অ্যান্সার বিপরীতমুখী হবে, সেই ক্ষেত্রে নাম্বার আমাদের বিন্দুমাত্র আশা করা ঠিক হবে না। সো আমাদেরকে কোশ্চেন বুঝে কোশ্চেনের অ্যান্সার প্রদান করতে হবে। এন্ড কোশ্চেন না বুঝে আমরা অ্যান্সার প্রদান করি তাহলে দেখা যাবে যে আমরা মানে মনে মনে ধরে নিব অনেক অ্যান্সার করছি, কিন্তু বাস্তবিক করতে মানে নাম্বার পাওয়ার যোগ্যতা আমাদের থাকবে না। এরপর আমরা 3 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে উদ্দীপকের সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানটি ব্যাখ্যা করো। আমি গত ক্লাসে বলেছিলাম যে 3 নম্বর কোশ্চেনে সাধারণত 2টা কোশ্চেন থাকে, তো সেটা বুঝে 1 বাই 1 আমাদেরকে অ্যান্সারটা করতে হয়। কিন্তু এইখানে দেখেন উদ্দীপকে সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানটি ব্যাখ্যা করো। এখানে কিন্তু একটা কোশ্চেন দেখা যাচ্ছে, যদিও এখানে একটা কোশ্চেন দেখা যাচ্ছে তারপরেও আমাদেরকে খেয়াল করতে হবে যে উদ্দীপকে সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানটি ব্যাখ্যা করতে বলছে, সুতরাং উদ্দীপকের সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানটি কি প্রতিষ্ঠান এটা কিন্তু আমাদেরকে প্রথম লিখে নিতে হবে। এই কোশ্চেনটা এখানে করা হয় নাই, কিন্তু এই কোশ্চেনটা অ্যাজ লাইক ইংলিশের সাইলেন্ট লেটারের মতো, সাইলেন্ট ওয়ার্ডের মতো আর কি। যেমন আমরা অনেক ক্ষেত্রে অনেস্টি, এখানে এইচ প্রনাউন্সিয়েশনের মধ্যে আসতেছে না, অনেস্টি মানে ওটা আসতেছে বেশি, তো কিন্তু এইচ কিন্তু আছে। সো ওই যে
ব্যাপারটা ওয়ার্ডের ওই ওই জিনিসটা এখানেও সেম, যেখানে কিন্তু কোশ্চেনটা করা হয়নি উদ্দীপকের সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানটি কি প্রতিষ্ঠান, সেটা কিন্তু করা হয়নি, বাট প্রতিষ্ঠানটির ব্যাখ্যা চাওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, প্রথম প্যারাতে বা প্রথম 2-3 লাইনের মধ্যে ওই উদ্দীপকের সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানটার নাম আগে দিয়ে নিতে হবে, দেন আমাদেরকে ব্যাখ্যায় যেতে হবে পরের প্যারায়। যেহেতু এখানে 3 মার্ক, সুতরাং আমাদেরকে অ্যান্সারটাও করতে হবে সূক্ষ্মভাবে এবং একটু বিস্তৃত আকারে, একটু বিস্তৃত ভাবে করতে হবে, কারণ মার্কের পরিমাণ একটু বেশি। তো এখন আমরা আসলে উদ্দীপকে চলে যাব সরাসরি, যে উদ্দীপকের সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানটা কি প্রতিষ্ঠান এটা জানার জন্য। তো উদ্দীপক আমরা যখন পড়বো 1 বাই 1 উদ্দীপকের লাইনগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো উদ্দীপকটা হচ্ছে, বঙ্গোপসাগরের সোনাদিয়া দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত হওয়ায় সরকারি একটি সংস্থা সেখানে হোটেল ও মোটেল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে হোটেল এবং মোটেল, এখানে দুইটাও মানে আছে, যে এই দুটো জিনিস পার্থক্যটা আমাদেরকে জানতে হবে, যে হোটেল কি জিনিস আর মোটেলটা কি জিনিস। আচ্ছা, এই জিনিসটা আমরা সংক্ষিপ্ত আলোচনা করে দিই, তারপরে আবার পরের কোশ্চেন আমরা পরের লাইনে পড়তেছি। সাধারণত ভাড়া দিয়ে স্বল্প সময়ের জন্য থাকার ব্যবস্থাকে হোটেল বলে। বহুতল বিশিষ্ট অধিক রুমের সমাহার, খাবার ও খাবার জায়গা ইত্যাদি এগুলো থাকে প্রায় সব হোটেলে। আর মোটেলটা কি, মোটেল হচ্ছে আমেরিকান ইংলিশ ওয়ার্ড, ইংলিশ। তো হাইওয়ে বা মহাসড়ক সংলগ্ন হোটেলগুলোকে মোটেল বলে। সাধারণত মানে মোটরিস্টদের উদ্দেশ্যে করে বানানো হয়। মোটর প্লাস হোটেল সমান সমান মোটেল। ইদানিং মোটেলগুলোতে হোটেলের আধুনিক সব সুবিধাই পাওয়া যায়, তবে মোটেল সাধারণত বহুতল হয় না, একতলা বা 2 তলা হয়ে থাকে। মোটেলে মোটরিস্টরা গাড়ি পার্ক করে সরাসরি তার রুমে প্রবেশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর হোটেলের ব্যাপারটা হচ্ছে বহুতল বিশিষ্ট অধিক রুমের সমাহার থাকবে, এখানে খাবার জায়গা ইত্যাদি গুলো অনেক মানে ব্যবস্থা থাকবে আর কি, স্বল্প সময়ের জন্য থাকার ব্যবস্থা থাকে হোটেল, এইভাবে আর কি। তো এখন সংক্ষেপে যদি বলতে তাহলে হচ্ছে এমন একটি সংস্থা যা কেবলমাত্র স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী ভিত্তিতে টাকার বিনিময়ে থাকা ও খাবার ব্যবস্থা করে এবং অতিথিকে অসংখ্য সুযোগ সুবিধা সরবরাহ করে, যা তাদের আবাসনের সন্তুষ্টি বাড়িয়ে তুলতে পারে। আর মোটেলের সংখ্যাটা হচ্ছে একটি সংস্থা যা স্বল্প সময়ের জন্য নেওয়ার ব্যবস্থা, সাধারণত মহাসড়কের সাথে কম সংখ্যক অতিথির জন্য খাবার ও বিশ্রাম বা আরামের ব্যবস্থা থাকে মোটেলের মধ্যে। আচ্ছা, এখন আমরা উদ্দীপকে আবার চলে যাই। আমরা আসছিলাম এই পর্যন্ত, উদ্যোগ গ্রহণ করে আছে। ইন্টারনেট সুবিধা সহ রিজার্ভেশন এবং অন্যান্য তথ্য প্রচারের জন্য তারা আরেকটি সরকারি প্রতিষ্ঠানের সহায়তা নেয়। আমাদের যে উদ্দীপকে প্রশ্নটা ছিল, আমাদের প্রশ্নের অ্যান্সারটা এর মধ্যেই আছে, প্রতিষ্ঠানের সহায়তা নেয়। এই পর্যন্ত বলা হচ্ছে উদ্দীপকে, এই প্রশ্নে উদ্দীপকের সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানটি ব্যাখ্যা করো। তো উদ্দীপকে, বঙ্গোপসাগরের সোনাদিয়া দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত হওয়ায় সরকারি একটি সংস্থা সেখানে হোটেল ও মোটেল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। ইন্টারনেট সুবিধা সহ রিজার্ভেশন এবং অন্যান্য তথ্য প্রচারের জন্য তারা আরেকটি সরকারি প্রতিষ্ঠানের সহায়তা নেয়। আচ্ছা, এখন সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানটা কি, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। এখানে বলা হচ্ছে ইন্টারনেট সুবিধা সহ রিজার্ভেশন এবং অন্যান্য তথ্য প্রচারের জন্য তারা আরেকটি সরকারি প্রতিষ্ঠানের সহায়তা নেয়। এখন ইন্টারনেট, তারপরে মানে যেহেতু অন্যান্য তথ্য প্রচারের কথা বলছে, তার মানে ইন্টারনেট, তারপরে এই অন্যান্য তথ্য প্রচার টেলিফোন দিয়ে বা টেলিগ্রাফ দিয়ে, এই জিনিসগুলো রিলেটেড। এতে করে আমরা খুব সহজেই বুঝতেছি যে উদ্দীপকের সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড। উদ্দীপকের সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ টেলিগ্রাফ এবং টেলিফোন বোর্ড। আচ্ছা, এই যে অ্যান্সার কথাটা বললাম, এটা আমাদেরকে প্রথম প্যারার মধ্যে লিখে নিতে হবে। দেন আমরা দ্বিতীয় প্যারাতে
ওই প্রতিষ্ঠানটা সম্পর্কে ব্যাখ্যা দিতে বলছে, ওই প্রতিষ্ঠানটা সম্পর্কে আমরা ব্যাখ্যা দিব। ওই প্রতিষ্ঠানটার কাজ কি, ওই প্রতিষ্ঠান মানে কি কি সুযোগ সুবিধা প্রদান করে, এই ব্যাপারগুলো আমরা তুলে ধরবো পরের 3য় নম্বর প্যারাতে। প্রথম প্যারাতে আমরা কি করলাম, প্রথম প্যারাতে আমরা সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানটার কথা লিখলাম। খেয়াল করতে হবে কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের অ্যান্সার গুলো দিতে হবে। কোশ্চেনের প্রথমে আমরা অ্যান্সারটা করলাম সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান, যে বাংলাদেশ উদ্দীপকের সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড। দেন আমরা আলোচনা করব এই মানে টেলিফোন লাইন, এই যে প্রতিষ্ঠানটা সহায়তাকারী প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটার সম্পর্কে আলোচনা করব, এই প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে আলোচনা করব। দেন আমরা লাস্ট আরেকটা প্যারার মধ্যে যে উদ্দীপক থেকে কিছু কথা লিখবো, তারপরে ফাইনাল প্যারাতে যে আমরা পরিশেষে বলা যায় যে এইভাবে বলে কোশ্চেনটা ফিনিশিং টানতে হবে। তো এখন প্রথম প্যারাতে তো আমরা প্রতিষ্ঠানটার নাম বললাম, দ্বিতীয় প্যারাতে আমরা এই প্রতিষ্ঠানের কি কি কাজ বা কি 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 করে এগুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশে স্থায়ী টেলিফোন লাইন প্রতিষ্ঠা ও পরিচালনা, সংযোগ প্রদান এবং ইন্টারনেট, আন্তঃসংযোগ ইত্যাদি সুবিধা প্রদানের দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠানকে কিন্তু বাংলাদেশ টেলিগ্রাফ এবং টেলিফোন বোর্ড বলে। এই যে আমাদের কাজটা হচ্ছে ইন্টারনেট রিজার্ভেশনের এই যে অন্যান্য কাজ নিয়ে, সুতরাং এটা বাংলাদেশ টেলিগ্রাফ এবং টেলিফোন বোর্ড যে করবে এই কাজটা, এবং এদের যে দায়িত্বগুলো কি সেটা আগে প্রথমে আমরা লিখলাম, যে বাংলাদেশে স্থায়ী টেলিফোন লাইন প্রতিষ্ঠা ও পরিচালনা, সংযোগ প্রদান এবং ইন্টারনেট, আন্তঃসংযোগ ইত্যাদি সুবিধা প্রদানের দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠানকে বাংলাদেশ টেলিগ্রাফ এন্ড টেলিফোন বোর্ড বলে। দেন আরো লিখলাম যে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে, যেমন টেলিফোন সংযোগ স্থাপন, পুনঃসংযোগ ও স্থানান্তর, ডিজিটাল ডাটা নোট সেবা দেওয়া, মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস ইত্যাদি। এই ব্যাপারগুলো আর কি তুলে ধরতে হবে 2 নম্বর প্যারাতে। যে আমরা অনেকেই জানি, যেহেতু আমরা এখন অনেকেই মোবাইলে নেট ইউজ করি বা ল্যাপটপে বা কম্পিউটারে নেট ইউজ করতেছি, সুতরাং এই ব্যাপারগুলো আমরা অনেকেই জানি। তো এই ব্যাপারগুলো 2য় নম্বর প্যারাতে আমাদেরকে তুলে ধরতে হবে। এবং 3 নম্বর প্যারাতে যে করতে হবে, যে 3 নম্বর প্যারাতে যে আমাদেরকে উদ্দীপক থেকে কিছু কথা লিখতে হবে। উদ্দীপক থেকে কিছু কথা উদ্দীপকের মতো হুবহু করে না লিখে আমরা একটু ঘুরায় লেখার চেষ্টা করব। যে উদ্দীপকে বঙ্গোপসাগর সোনাদা দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত হওয়ায় সরকারের একটি সংস্থা সেখানে হোটেল ও মোটেল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। তো এই যে আমরা যদি অনেক ক্ষেত্রে নাও বুঝে উঠতে পারি, সেক্ষেত্রে আমরা এই উদ্দীপকের মতো করে লিখবো। আর যদি বুঝতে পারি তাহলে একটু ঘুরায় ঘুরায় লিখবো, সমস্যা হবে না। বঙ্গোপসাগর সোনাদা দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে হওয়ায় সরকার একটি সংস্থা সেখানে হোটেল ও মোটেল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। ইন্টারনেট সুবিধা সহ রিজার্ভেশন এবং অন্যান্য তথ্য প্রচারের জন্য তারা আইটি সরকারি প্রতিষ্ঠানের সহায়তা নেয়। সেই সরকারি এই ক্ষেত্রে আমরা বানাই লিখবো যে সরকারি প্রতিষ্ঠান, যে সরকারি সহায়তা প্রতিষ্ঠানের কাজই হলো ইন্টারনেট সুযোগ সুবিধা, তারপরে টেলিফোন টেলিগ্রাফ এইসব সুযোগ সুবিধা নিয়ে কাজ করা। তারপরে লিখবো যে প্রতিষ্ঠানটি যে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমরা মানে তুলে ধরবো। ইন্টারনেট সুবিধা দেয়, রিজার্ভেশন সুবিধা দেয় এবং অন্যান্য তথ্য প্রচারের জন্য তারা আরেকটি সরকারি প্রতিষ্ঠানের সহায়তা যে নিল, সে এই এই ওই প্রতিষ্ঠানে কি কি কাজ করে সেটা একটু এখানে তুলে ধরলাম। তুলে ধরার পরে লিখবো যে উক্ত সহায়তাকারী প্রতিষ্ঠানটির সাথে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের সাথে মিল রয়েছে। যে কথাটা আমরা এখানে লিখলাম, এই কথাটার এই পর্যন্ত তো আমরা তো ধরে নিয়েছিলাম এই যে প্রতিষ্ঠানের সহায়তা নেয়, এই পর্যন্তের মধ্যে হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন অ্যান্সার। সুতরাং এই পর্যন্ত আমরা লিখবো। লেখার পরে আমরা লিখবো যে উক্ত সহায়তাকারী প্রতিষ্ঠানটির সাথে বাংলাদেশ টেলিগ্রাফ এন্ড টেলিফোন বোর্ডের সাথে মিল রয়েছে। তারপর লিখবো তাই বলা যায় অথবা পরিশেষে বলা যায় উদ্দীপকের সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড। এই যে আমরা প্রথমে প্রতিষ্ঠানটির নাম লিখলাম, দেন প্রতিষ্ঠানটির নাম লেখার পর ওই প্রতিষ্ঠানের কাজ কি সেটা আমরা তুলে ধরলাম। দেন আমরা উদ্দীপকে কি বলছে সেই উদ্দীপকের কথা ওই পর্যন্ত আমরা লিখলাম। লেখার পরে এই কাজগুলো যে ওই প্রতিষ্ঠানের কাজ সেটা আমরা বললাম 2-3টা লাইনের মধ্যে। বলার পরে শেষের দিকে আমাদেরকে কোশ্চেন অনুযায়ী সমাপ্ত টানতে হবে। পরিশেষে বলা যায় অথবা তাই বলা যায় যে উদ্দীপকের সহায়তাকারী প্রতিষ্ঠানটি অমুক প্রতিষ্ঠানের সাথে অমুক প্রতিষ্ঠান, এইভাবে বলে এটা শেষ করতে হবে আর কি। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের এই যে ইন্টারনেট সুবিধা, তারপরে টেলিগ্রাফ টেলিফোন, এই সুবিধাগুলো সরকারি কোন সংস্থা বা কোন
কাজগুলো কারা কাজগুলো করছে এটা আমাদেরকে জানতে হবে। এই সংস্থাটা হচ্ছে টেলিফোন ও টেলিগ্রাফ যে বোর্ডটা, টেলিগ্রাফ টেলিফোন যে বোর্ডটা আছে তারা কাজ করে। তো এই আইডিয়া থেকে আমাদেরকে কিছু লিখতে হবে। দেন হচ্ছে 4 নাম্বার কোশ্চেন, আর্থসামাজিক উন্নয়নে উদ্দীপকে আর্থসামাজিক উন্নয়নে উদ্দীপকের প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড মূল্যায়ন করো। এখন আমরা পরের লাইনটুকু পড়ব। প্রতিষ্ঠানটি স্থানীয় বাসিন্দাদের কাজে নিয়োগ দেয়, বনাঞ্চল ও জীববৈচিত্র্য সংরক্ষণ করে অত্যাধুনিক সুযোগ সুবিধা প্রদান করায় ভ্রমণকারীদের এই স্থানে ভ্রমণে আগ্রহী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন এই যে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে বলা হচ্ছে আর্থসামাজিক উন্নয়নে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কর্মকাণ্ড মূল্যায়ন করো। আগে একটা ছিল কিন্তু সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান নিয়ে, সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান নিয়ে আলোচনা ছিল। এখানে কিন্তু উদ্দীপকের প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে। উদ্দীপকের প্রতিষ্ঠানটা ছিল কারা, এটা আমাদেরকে এখন যদি আমরা এইটুকু পরে না বুঝি তাহলে আমাদেরকে প্রথম থেকে পড়ে বোঝার চেষ্টা করতে হবে। এখানে বলা হচ্ছে বঙ্গোপসাগরের সোনাদিয়া দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত হওয়ায় সরকার একটি সংস্থা সেখানে হোটেল মোটেল প্রতিষ্ঠা উদ্যোগ গ্রহণ করে। তার মানে কি সৌন্দর্য মণ্ডিত হওয়ায়, তার মানে আমরা সহজে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে পর্যটন শিল্প নিয়ে কথা বলতেছে। এটা খুব সহজে বোঝা যাচ্ছে পর্যটন শিল্প নিয়ে কথা বলতেছে, কারণ এখানে কিছু কথা আছে যে বনাঞ্চল জীববৈচিত্র্য সংরক্ষণ করে অত্যাধুনিক সুবিধা প্রদান করে ভ্রমণকারীদের এই স্থানে ভ্রমণে আগ্রহী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি ভ্রমণকারীদের জন্য এটা করা হচ্ছে, পর্যটকদের জন্য। পর্যটকদের নিয়ে কোন সংস্থা বা কোন প্রতিষ্ঠান কাজ করতেছে? পর্যটকদের নিয়ে কাজ করতেছে পর্যটন শিল্প। সো এইখানে যে কথাটা বলা হচ্ছে আর্থসামাজিক উন্নয়নের উদ্দীপকের প্রতিষ্ঠানটি কর্মকাণ্ড মূল্যায়ন করো। সেম 3 নাম্বার কোশ্চেন, গ নাম্বার কোশ্চেনের মতো আমরা প্রথমে এই উদ্দীপকের যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানটার কথা আমরা বলে নিব, তারপরে আমরা ধীরে ধীরে আলোচনা করব। প্রথমে আমরা বলে নিব উদ্দীপকে উল্লেখিত সংস্থাটি হচ্ছে বাংলাদেশ পর্যটন শিল্প, যা দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আমাদের এই যে পর্যটন শিল্পের ব্যাপারটা এটা প্রথম প্যারার মধ্যে আমরা তুলে নিব। তারপর পর্যটন শিল্পের কর্মকাণ্ড কি তার এইগুলো আমরা একটু লিখবো। বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নের দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠানকেই বাংলাদেশ পর্যটন শিল্প বলে। উক্ত শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর মাধ্যমে দেশীয় ঐতিহ্য সম্পর্কে দেশ বিদেশের বিভিন্ন স্থানে অবস্থানরত ব্যক্তিবর্গকে জানানো যায় এবং এদের দায়িত্ব হলো পর্যটকদের যেই পর্যটন স্পটগুলো আছে এগুলো দেখার জন্য সুযোগ সুবিধা ব্যবস্থা করে দেওয়া। দেন আমরা উদ্দীপক নিয়ে কিছু কথা বললাম। উদ্দীপকে বঙ্গোপসাগর সোনাদিয়া দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে হওয়ায় সরকার একটি সংস্থা সেখানে হোটেল ও মোটেল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। তারপরে ইন্টারনেট সুবিধা সহ রিজার্ভেশন এবং অন্যান্য তথ্য প্রচারের জন্য তারা আরেকটি সরকারি প্রতিষ্ঠানের যে সহায়তা নিল। তারপর প্রতিষ্ঠান স্থানীয় বাসিন্দাদের কাজের সুযোগ দেয়, বনাঞ্চল ও জীববৈচিত্র্য সংরক্ষণ করে আধুনিক সুযোগ সুবিধা প্রদান করায় ভ্রমণকারী স্থানে ভ্রমণের যে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই উদ্দীপকটাকে আমরা আস্তে আস্তে তুলে ধরবো এবং প্রয়োজন আমরা একটু ঘুরায় ঘুরায় কথাগুলো লিখবো যে তারা এই সরকারি সংস্থা হোটেল মোটেল প্রতিষ্ঠা গ্রহণ করছে, এর মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করার চেষ্টা করতেছে, তারা ইন্টারনেট সুবিধা দিয়েছে, ইন্টারনেট সুবিধা অন্যান্য তথ্য প্রচারের জন্য আরেকটা সংস্থার সাথে তারা সহায়তা নিয়েছে এবং এই সহায়তা নেওয়ার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের কাজের ব্যবস্থা করে দিয়েছে এবং বনাঞ্চল জীবদের সংরক্ষণ করে অত্যধিক সুযোগ সুবিধা প্রদানের চেষ্টা করতেছে। এই ব্যাপারগুলো একটু ঘুরায় ঘুরায় লিখবো, অথবা যদি আমরা একেবারেই না পারি তাহলে উদ্দীপক থেকে লিখবো, সমস্যা নেই। তারপর 4 নাম্বার প্যারাতে যে আমরা আবার যে এই যে পর্যটন শিল্পের মাধ্যমে আমাদের কি সুবিধাটা হচ্ছে সেটা আমাদেরকে তুলে ধরতে হবে। প্রথমে কিন্তু আমরা পর্যটন শিল্প যে একটা এই প্রতিষ্ঠান যে পর্যটন শিল্প ছিল সেটা বললাম, তারপর পর্যটন শিল্পের কাজ কি সেটা বললাম, তারপরে আমরা উদ্দীপকটা লিখলাম। 4 নাম্বারে যে আমরা লিখবো পর্যটন শিল্পের গুরুত্বটা কি, বৈদেশিক মুদ্রা সরবরাহে পর্যটন শিল্পের যে গুরুত্ব আছে সেটা আমরা তুলে ধরবো। এখানে পর্যটন শিল্প বিদেশি নাগরিকদের দেশীয় দর্শনযোগ্য স্থানসমূহের প্রতি আকৃষ্ট করে, এসব স্থান পরিভ্রমণ তাদেরকে উৎসাহিত করে। তারপরে বিপুল সংখ্যক বিদেশি পর্যটক যদি প্রতি বছর বাংলাদেশে পরিভ্রমণে আসে তো বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা অন্যতম প্রধান উৎস হিসেবে এটি বিবেচিত হবে। এই যে ব্যাপারগুলো যেটা পর্যটন শিল্পের মাধ্যমে আমাদের মানে আসতেছে বা পর্যটন শিল্পের যে গুরুত্বটা, মেনলি এখানে পর্যটন শিল্পের গুরুত্বটা তুলে ধরতে হবে পরের প্যারাতে যেটা আর কি।
প্রথমে আমরা প্রজনন শিল্পের কথা বললাম, সংস্থার নামটা বললাম, দেন প্রজনন শিল্প কি, তাদের কাজটা কি, এটা নিয়ে আমরা লিখলাম। তারপরে আমরা উদ্দীপকটা লিখলাম। তারপরে প্রজনন শিল্পের গুরুত্বটা আমরা তুলে ধরলাম। গুরুত্বটা তুলে ধরার পরে শেষে যে আমাদেরকে ওই যে বললাম যে প্রশ্নের আলোকে আমাদেরকে এটা সমাপ্তি টানতে হবে। পরিশেষে বলা যায়, অথবা তাই বলা যায়, উদ্দীপকের পর্যটন সংস্থাটি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কথা বলেই আমাদেরকে কোশ্চেনটা মানে সমাপ্ত করতে হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু কোশ্চেনটা 4 মার্কের, সুতরাং এমন ভাবে আমাদেরকে অ্যান্সার করতে হবে যাতে 4 মার্কের মতো কোশ্চেন অ্যান্সারটা হয়। এবং এই সৃজনশীল সিস্টেমে কিন্তু প্রশ্নের অ্যান্সার করা খুবই সহজ। প্রথমত প্রশ্নটাকে আমাদের ধরতে হবে, উদ্দীপক থেকে কোথায় কিভাবে কি বলতেছে, দেন পার্ট বাই পার্ট প্যারা করে আলোচনা করতে হবে। এখানে কোনো পয়েন্ট দিয়ে আলোচনা করা যাবে না। প্রথমে ওই সংস্থা বা যে প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাবো ওই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তারপর ওই প্রতিষ্ঠানের প্রশ্নে কি যাচ্ছে সেটা খেয়াল করতে হবে, সেই অনুযায়ী আলোচনা করতে হবে যে ওই প্রতিষ্ঠানের শিল্পের কি মানে কি কি কাজ, আসলে এই মানে কোশ্চেনের উপর বুঝে আমাদের অ্যান্সার গুলো করতে হবে, আর কিছুই না। এবং পরীক্ষা হলে এই ব্যবসা সংগঠন ব্যবস্থা করার প্রথম মানে চিন্তাধারা থাকতে হবে যে কোশ্চেনটা আমাকে বুঝতে হবে। যদি কোনো কারণে আমি কোশ্চেন না বুঝি তাহলে কিন্তু অ্যান্সার করা খুবই কষ্ট হবে। এবং আরেকটা যে প্রবলেম আমি গত ক্লাসে বলছি, যে স্টুডেন্টদের সবচেয়ে বড় প্রবলেম হয়, এরা পরীক্ষা হলে প্রশ্নটা ধরতেই পারে না, উদ্দীপক পড়ে বুঝতেই পারে না যে কোশ্চেনে মানে কি বলা হয়েছে এবং উদ্দীপকে কি বলা মানে বলতে যাচ্ছে। উদ্দীপকের মধ্যে কিন্তু আমাদের মোটামুটি অ্যান্সারটা লুকাইতে আছে বলা চলে, সেখান থেকে জাস্ট আমাদেরকে অ্যান্সারটা খুঁজে বের করে গুছিয়ে অ্যান্সারটা করতে হবে। তো এই জিনিসগুলো আমি গত ক্লাসে আলোচনা করলাম, আজকে আলোচনা করলাম, আমার মনে হয় অনেক ছাত্রছাত্রী উপকৃত হবে। তো সামনের ক্লাসে আবার নতুন একটা অধ্যায়ের নতুন কোনো বোর্ডের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো বাসায় এই কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করবো, ভালো করে পড়বা যে কি কি বললাম, কিভাবে অ্যান্সার করতে হবে পরীক্ষা হলে। এই ক্লাসটা এবং গত ক্লাসটা যারাই করবে আমার মনে হয় যে বিশেষ করে পরীক্ষা হলের জন্য তারা খুব উপকৃত হবে এবং পরীক্ষা হলে খুব সহজেই অ্যান্সার করতে পারবে যে কিভাবে বেশি মার্ক নিয়ে আসা যায় পরীক্ষা হলে, এই প্রশ্ন কিভাবে অ্যান্সার করলে। তো সর্বোপরি যেটা বলবো যে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। কেউ যদি না পড়ে তাহলে সে বুঝবে না। এবং বিশেষ করে এই সৃজনশীল কোশ্চেনে ক এবং খ, এই দুইটা কোশ্চেন তো একবারে বলা চলে যে বইয়ের মতো করেই আসে। সুতরাং এই দুইটা কোশ্চেন অ্যাটলিস্ট মানে বানিয়ে বা আউট অফ কনসেপ্ট এরকম কোনো কথাই লেখা যাবে না। দেন গ এবং গতে যে প্রতিষ্ঠান সম্পর্কে আপনি দুই এক কথা লিখলেন, উদ্দীপক থেকে কিছু লিখলেন, দেন একটা ফিনিশিং টেনে দিলেন, সেক্ষেত্রে মোটামুটি লিখতে পারলে ভালো একটা মার্ক আসবে। তো যারা ভালো মার্কের আশা করতেছি তাদের ক্ষেত্রে বলবো যে পরীক্ষা হলে অবশ্যই খাতা নিট এন্ড ক্লিন থাকতে হবে, কাটাকাটি খুব একটা করা যাবে না, বেশি কাটাকাটি করলে মার্ক ক্যারি করবে কম। এবং ওভারঅল আমরা চেষ্টা করব ভালো কিছু করার জন্য। তো আজকে ক্লাস এই পর্যন্তই। যদি কোনো কোশ্চেন কারো থেকে থাকে না বুঝলে অবশ্যই আমার মেসেঞ্জারে নক করবেন, এবং নক করে আমাকে কোশ্চেন করলে আমি অবশ্যই বুঝিয়ে দেব। আজকে ক্লাস এই পর্যন্তই। আমরা সামনের ক্লাসে আবার এগুলো নিয়ে আলোচনা করব। তো আল্লাহ হাফেজ।